সালে 2021 সালের সেশন চার্জ জানুয়ারি মাসে আমি ছাত্র সংখ্যা বলছি 3500 ছাত্র এবং সেশন চার্জ ছিল 6000। আমাদের জানুয়ারি মাসে 2001 সালে 2021 সালে আয় হয়েছিল 4,37,00,000 টাকা। 2022 সালে সেশন চার্জ জানুয়ারি মাস সহ আর ডিসেম্বর পর্যন্ত 4,13,00,000 টাকা, ছাত্র সংখ্যা ছিল 3200। 2023 সালে ছাত্র সংখ্যা কমে আসে 2500-তে এবং প্রতিষ্ঠানের মোট আয় হয় 3,46,00,000 টাকা। 2024 সালে ছাত্র সংখ্যা গিয়ে দাঁড়ায় 2,300-তে এবং সেশন চার্জ হয় 7,000 টাকা এবং সেই বছর বাৎসরিক আয় হয় 3,80,00,000 টাকা। 2025 সালে ছাত্র সংখ্যা একেবারে কমে 2,143 জনে আসে এবং অগাস্ট পর্যন্ত মোট টিউশন ফি দাঁড়ায় 3,12,00,000 টাকা। 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতিষ্ঠানের মোট আয় হয় 18,88,25,000 টাকা প্রায়। প্রতিষ্ঠানের মূল আয়ের উৎস তিনটি 2021 থেকে 25 সাল। একটি হচ্ছে প্রথমটি প্রতিষ্ঠানের টিউশন ফি বাবদ আয়, দ্বিতীয়টি প্রতিষ্ঠানের নিজস্ব জায়গায় নির্মিত দোকান এবং দোকানের ভাড়া এবং তৃতীয়টি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত টাকা। এই 5 বছরে মোট বেতন হওয়ার কথা ছিল 60টি, কিন্তু বেতন হয়েছে 46টি। বাকি আছে 14 মাসের বেতন। যদিও গতকাল দুপুর ঠিক 12:44 আমার ব্যাংক অ্যাকাউন্টে বেতনের টাকাটা আসে। অবাক করার বিষয় কি জানেন? আমাদের কোন শিক্ষকের সাইন ছাড়া বেতন হতো না। একজন শিক্ষক যদি বেতন শিটে সাইন না করতেন সেই বেতন হতো না। এখন কোন শিক্ষকের সাইন না করাতে বেতন কি করে হয়ে গেল এবং এটা কোন মাসের বেতন হলো সেটা আমরা জানি না। এবার আসি উল্লেখ্য যে দোকানের কথা বললাম, যেটা আমাদের আয়ের উৎস, সেই দোকানের আয়কৃত টাকা আমাদের প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি ফান্ডে জমা থাকার কথা থাকলেও তা হয় না। বিভিন্ন অজুহাত দিয়ে ফান্ড থেকে মোটা অঙ্কের টাকা তুলে নেওয়া হয়। প্রতি মাসে শিক্ষকদের বেতন 26 লক্ষ টাকা হলে 46 মাসে বেতন বাবদ আমাদের প্রয়োজন হয় হচ্ছে 11,96,00,000 টাকা। তাহলে আমাদের প্রতিষ্ঠানের মোট আয় 25 লক্ষ টাকা থেকে আমাদের বেতনের টাকা বাদ দিলে 11,96,00,000 টাকা বাদ দিলে অবশিষ্ট থাকে 13,40,00,000 টাকা প্রায়। এই হিসাবটা আমরা আনুমানিক হিসাব করেছি এবং কোনো ভিত্তিহীন হিসাব না। এই হিসাবটা যখন আমরা আমাদের স্কুলের 2021 থেকে 2024 সালের ব্যাংক স্টেটমেন্ট থেকে তৈরি করেছি। ব্যাংক স্টেটমেন্ট আমার কাছে সংরক্ষিত আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন। এখানে অবশিষ্ট টাকা কোথায় কিভাবে ব্যয় হলো এটা নিয়ে শিক্ষকদের কোনো মাথা ব্যথা না থাকলেও 14 মাসের বেতন বকেয়া হলে শিক্ষকদের মনে প্রশ্ন জাগে যে এমনটা কেন হচ্ছে, প্রতিষ্ঠানের আয় থাকলেও কেন বেতন হচ্ছে না। বেতন থেকে কর্তন করা হলেও আমাদের প্রভিডেন্ট ফান্ডে টাকাটা জমা হয় না এবং গ্র্যাচুইটি ফান্ড থাকে শূন্য। খাতা দেখা, ডিউটি টাকা, এরিয়া বি কিছুই পায় না শিক্ষকরা। সাংবাদিক ভাই ও বোনেরা, গত 14 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগম শিক্ষকদের বেতন না দেওয়ার মূল কারণ বলেন প্যাটার্ন ও বিধি বহির্ভূত শিক্ষক নিয়োগ। তাহলে প্রশ্ন হচ্ছে 2004 সালের নভেম্বর মাসে একটি নিম্ন মাধ্যমিক প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে ওনার নিয়োগটা কি বৈধ ছিল? যেখানে নিম্ন মাধ্যমিক স্কুলে আপনারা জানেন সহকারী প্রধান শিক্ষকের কোনো পদ থাকে না। নিম্ন মাধ্যমিক স্কুলে দুইটি পদ থাকে, একটি হচ্ছে প্রধান শিক্ষক আর বাকিগুলো হচ্ছে সহকারী শিক্ষক। তাহলে এখানে ওনার নিয়োগটা আমরা অবৈধই বলতে পারি। 2009 সালে প্রধান শিক্ষক আবু ইউসুফের পক্ষ থেকে ফাইল গায়েব করার অপরাধে তিনি 2009 থেকে 2014 সাল পর্যন্ত এবং ওনার সহযোগী পিয়ন মুসলিম 2009 থেকে 2020 সাল পর্যন্ত বহিষ্কৃত ছিলেন। তিনি সংবাদ সম্মেলনে 2009 সালে যাত্রাবাড়ির চৌরাস্তায় বেগম খালেদা জিয়ার সভায় ভাষণ দেওয়ার কারণে ওনাকে অন্যায়ভাবে বহিষ্কৃত করা হয়েছিল বলে জানিয়েছেন এবং পিয়ন মুসলিমকেও। আমার প্রশ্ন হচ্ছে ওনার সাথে যে পিয়ন মুসলিমকে বহিষ্কার করা হয়েছিল তাহলে পিয়ন মুসলিমকেও কি খালেদা জিয়ার সভায় বক্তৃতা দেওয়ার জন্য বহিষ্কার করা হয়েছিল নাকি অন্য কোনো কারণ ছিল?
তিনি আরো অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 খ্রিস্টাব্দে বিধি বহির্ভূতভাবে এবং অন্যায়ভাবে প্রতিষ্ঠান থেকে তাকে বের করে দেওয়া হয়। তাহলে সেই আওয়ামী লীগ আমলে 2014 সালে আওয়ামী লীগ সরকারের এমপি পর্যায়ক্রমে হাবিবুর রহমান মোল্লা, মির্জা আজম, হারুনুর রশিদ মুন্না, ফ্যাসিস্ট হাসিনার পিএস লিপু গাজী, এরপর অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা এবং আইসিটি শাহনাজ সুলতানাকে ম্যানেজ করে, এখানে ম্যানেজ করার কথাটা এর জন্য বলছি কারণ যেহেতু ওনার কাগজপত্র ঠিক ছিল না, তাহলে 2020 সালের 24শে নভেম্বর প্রতিষ্ঠানের দায়িত্ব নিলেন কিভাবে? রেজলিউশনের মাধ্যমে বহিষ্কৃত ওই 5 বছরে টাকা নেবেন না বলে উনি মুসলিম কার্ডে সাইন করলেও পরবর্তী সময় উনি ওনার 5 বছরের বেতন, বকেয়া বেতন, গ্র্যাচুইটি টাকা, এরিয়া বিল সহ সমস্ত টাকা তুলে নিয়েছেন এবং পিওর মুসলিমকেও সেই 5 বছরে টাকা তুলে দিয়েছেন এবং সিনিয়রিটি ব্রেক করে ওনাকে এমপিও করে দিয়েছেন পরবর্তী সময়। সরকার কর্তৃক এলিভেটেড এক্সপ্রেসের ক্ষতিপূরণ বাবদ 5,90,00,000 টাকার হিসাবে এখন আসি। এই টাকা থেকে তিনি শিক্ষকদের 9 মাসের বেতন দিয়েছেন বলে দাবি করেছেন, কিন্তু শিক্ষকরা 9 মাসের বেতন পাননি। এটা আপনারা ব্যাংক স্টেটমেন্ট দেখলে বুঝতে পারবেন। 9 মাসের বেতন পেলে 13 মাসের বেতন বকেয়া থাকে না, এটা খুব স্বাভাবিক একটা হিসাব। তাহলে ওই 9 মাস কি প্রতিষ্ঠানের ছাত্রদের বেতন উঠেনি, মানে বেতন দেয়নি বাচ্চারা, বেতন আদায় হয়নি? এটা একটা কোশ্চেন আপনাদের কাছে থাকলো যে উনি বলেছেন এলিভেটেড এক্সপ্রেস থেকে প্রাপ্ত টাকা দিয়ে শিক্ষকদের 9 মাসের বেতন দিয়েছেন, তাহলে ওই 9 মাস প্রতিষ্ঠানের আয় হয়নি, এটা উনি বলেছেন। এই প্রশ্নের উত্তর প্রতিষ্ঠানের ব্যাংক স্টেটমেন্ট দেখলেই বোঝা যাবে ইনশাআল্লাহ। 2020 সালের নভেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পরপরই মরিয়ম বেগম শুরু করেন দুর্নীতি এবং পক্ষপাতিত্ব। আজ্ঞাবহ শিক্ষকদের নিয়ে তৈরি করেন সমিতি। এই সমিতির মাধ্যমে উনি ফ্ল্যাট, তারপর বিভিন্ন জমি জমা কিনে উনি ঢাকার মাকড়াইলের একটি 10তলা ভবনের একাধিক ফ্ল্যাটের মালিক এবং ঢাকায় একটি জায়গাতে ওনার একটি ফ্ল্যাট আছে, অনেক এক্সপেন্সিভ একটি ফ্ল্যাট, এবং 27 কাঠা জমি কিনে চনপাড়াতে সব শিক্ষকের সাথে নিয়ে এই সমিতির মাধ্যমে। এবং প্রতিষ্ঠানটিকে তিনি নিজের আড্ডাখানায় পরিণত করেছেন। সিন্ডিকেটের সদস্য এবং বহিরাগতদের ডেকে নিয়ে উনি স্কুলের পরে রাত 12টা-1টা পর্যন্ত প্রতিষ্ঠানে অবস্থান করেন, প্রতিষ্ঠানে রান্না বাড়া করেন, খাওয়া দাওয়া করেন এবং প্রতিষ্ঠান থেকে দুঃখজনকভাবে সত্যি এটা যে প্রতিষ্ঠানের খরচেই এই সব